প্রিয় দর্শক, আমি তো রয়েছি দিল্লিতে। আর দিল্লি ঘুরতে ঘুরতে এখন এমন একটা জায়গাতে চলে এসেছি, বাংলায় লেখা। দর্শক, বাংলায় লেখা আই লাভ সিয়ার পার্ক। আমি সিয়ার পার্ক ভালোবাসি, বাংলায় লেখা। এবং ওইদিকে দেখুন কালী মন্দির, বাংলায় লেখা। এবার কিন্তু মনে হচ্ছে যে বাংলাতেই যেন চলে এসেছি, বাড়িতেই মানে ঘরেতেই আছি, এলাকাতেই আছি, এতটাই বাংলা বাংলা ভাব। তো আমি বাঙালিও পেয়ে গেছি, বাংলায় লেখা বাঙালি তো থাকবেনই। আমি পরিচয় করাবো, যিনি আমাকে একটু এখানকার সম্পর্কে বলবেন। দাদা, আপনার নাম? আমার নাম চম্পক সেন। চম্পক সেন, এখানকার বাসিন্দা তাই তো? স্থায়ী বাসিন্দা। বাংলায় লেখা কি ব্যাপার, সব এখানে বাঙালি প্রচুর নাকি? হ্যাঁ, বাঙালি অশোধিত এলাকা, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখানে কত বছর আছেন? আমি এখানে 22 বছরে আছি। 22 বছর। এখানে কত ফ্যামিলি আছে আশপাশে? এখানে প্রায় 2000-এর মতন ফ্যামিলি আছে। এই যে মন্দিরে আপনিও মেম্বার? হ্যাঁ, আমি লাইফ মেম্বার মন্দিরের, এবং এক্সিকিউটিভ কমিটিতেও ছিলাম। এবছর নেই। কত মেম্বার এখানে? এখানে 1500 মেম্বার আছে। 1500 মেম্বার। হ্যাঁ। কি হয় এখানে সব? এখানে 12 মাসে 13 পার্বণ। রোজকারের নিত্য পুজো যেমন বৃহৎ আকারে হয়, রোজ অন্তত 150 লোক মায়ের ভোগ পায়, ফ্রি অফ কস্ট তাদের দেওয়া হয়, ভোগ দেওয়া হয়। প্লাস নানান মানে কালচারাল প্রোগ্রাম তো আছেই, প্লাস আমাদের মেডিকেল সেন্টার আছে। হ্যাঁ, এবং দিনে দুবেলা আমাদের ফ্রি মেডিকেল চেক আপ হয়, ব্লাড প্রেশার, সুগার, আরো অন্যান্য কিছু। আমাদের পার্মানেন্ট ঘর আছে এর জন্য, পার্মানেন্ট নার্স রাখা আছে এর জন্য। প্লাস সমস্ত, যেমন সরস্বতী পুজো থেকে আরম্ভ করে সমস্ত কালী পুজো, দুর্গা পুজো, সমস্ত পুজো এখানে খুব বিশাল আকারে হয়। তাছাড়াও আমরা মাঝে মধ্যেই মেডিকেল ক্যাম্প করি ফ্রি অফ কস্টে, প্লাস নানান কালচারাল প্রোগ্রাম সমস্ত কিছু করি, এবং খুব বড় আকারে হয়। এবং খুব মানে এটা হচ্ছে মডিফাইড বা কলকাতা, মানে অ্যারিস্টোক্রেট কলকাতা। তাহলে কি আমরা একটু ভিতরে যাব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। চলুন দর্শক, তাহলে ভিতরে একটু যাই, দেখি কি কি আছে। এত বড় লেখা তো কি রয়েছে না আছে। দর্শক, একটু চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। দর্শক, আমরা কিন্তু আস্তে আস্তে মন্দির চত্বরে উঠছি, একটু উঁচুর দিকে দেখতে পাচ্ছি। পাহাড়ের, মানে এটা কি পাহাড় ছিল নাকি? হ্যাঁ, এটা পাহাড়ের উপরে। ছোট পাহাড় নাকি? না, বেশ বড় পাহাড় ছিল। ওকে, মানে বেশটা এত চওড়া, হ্যাঁ, তার মানে বেশ বড় পাহাড় ছিল। এই তো বিরাট। এখন সন্ধ্যা হয়ে গেছে বলে হয়তো লোকজনদের আনাগোনা কম। হ্যাঁ, তাহলে প্রচুর লোকজন থাকেন নাকি এখানে? হ্যাঁ, প্রচুর। রোজ অন্তত আরতির সময় 200-150 লোক জমায়েত হয়, এবং খুব সুন্দর সহকারে। হ্যাঁ, এটা হচ্ছে পার্ক। তো বিরাট এলাকা জুড়ে, বিরাট এলাকা। এখানে আমাদের এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। আচ্ছা, প্রায় প্রত্যেক দিনই শ্রাদ্ধ থাকে। দারুণ সব কাঠামো, একদম স্থায়ী, পার্মানেন্ট। আর দুর্গাপুজো হয়? হ্যাঁ, এইখানটায় দুর্গাপুজোর মেইন মণ্ডপ এই জায়গাটা। হ্যাঁ, এবং এই পুরো মাঠ চত্বর জুড়ে প্যান্ডেল হয়। আর এই মন্দির? হ্যাঁ, মন্দিরের মতন থাকে, মন্দিরের কাজ। এই 3 মন্দির কি মন্দির? বা হাতেরটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। ওই যে ওখানে চৈতন্য আছে, স্ট্যাচু আছে। কোথায়? আচ্ছা, হ্যাঁ। আর মাঝখানেরটা হচ্ছে কালী মন্দির। আচ্ছা। আর তার ডান দিকে হচ্ছে শিব মন্দির। মুখ কোন দিকে? ওইদিকে তো? হ্যাঁ, ওইদিকে। অ্যাকচুয়ালি এই দিক দিয়েও ঢোকা যেত, শীতকালের জন্য এটা কাপড় দিয়ে ঘেরাও করা হয়, যাতে ভক্তদের ঠান্ডা না লাগে। চলুন ওইদিকে দেখা যায়। হ্যাঁ, দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন 3টে মন্দির পাশাপাশি, এবং 3টে ওপর দিয়ে ইন্টারকানেক্টেড, সব কানেক্টেড। ওকে, কিন্তু এত অনেক জায়গা জুড়ে আপনাদের। এটা বাহাতে লাইব্রেরি। এটা? হ্যাঁ, এই যে উপরে লাইব্রেরি। দেখতে আসতে পারো, কোনো অসুবিধা নেই, পারি ছোট করে, অল্প করে। বাহ, তো বিরাট লাইব্রেরি। এখানে সমস্ত নিউজ লেটার থাকে। আচ্ছা, উনি আমাদের লাইব্রেরিয়ান। ওকে, থ্যাংক ইউ। বাহ, রোজ প্রচুর মানে লোকজন আসে এখানে রিড করার জন্য। নিউজ পেপারও আছে? হ্যাঁ, নিউজ পেপার, ম্যাগাজিন, ইংলিশ, বাংলা, আনন্দবাজার সবই আছে। ওকে, চলুন। ওকে দর্শক, যা দেখতে পাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। যারা আছেন তারা তো যারা জানেন, চৈতন্য মহাপ্রভু হল, নিচে এখানে রান্নাঘর মায়ের, খুব ভালো ভোগ রান্না হয় রোজ। এখানে এসে বাংলা দেখতে পাচ্ছি, মানে একটা বিরাট ব্যাপার। সব বাংলা, সব তুলসী মঞ্চ। হ্যাঁ, বাহ, এখানেও তো বিরাট সামনে জায়গা। হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, প্রচুর জায়গা। এত বড় জায়গায় কি হয়? এখানে সরস্বতী পুজো হয়। কোথায় সরস্বতী পুজো? এই যে বাহাতে প্যান্ডেল সবে খোলা হয়েছে। ও, এখানে আবার ভাঙচুর হয়ে যায়নি তো? না না না, পুলিশ দাঁড় করিয়ে? হ্যাঁ, আমাদের সেই দুর্ভাগ্য এখনো হয়নি। শুনছেন তো আমাদের বাংলায় কি চলছে? অবশ্যই, আমি রোজকারের খবর রাখি। আচ্ছা, সরস্বতী পুজোর মঞ্চ, ওখানে ভোগ রান্না হয়,
পেছনে। হ্যাঁ, ওখানে ওই বড় Very good. অনুষ্ঠানের ভোগ রান্নার বন্দোবস্ত আছে। আর এই চত্বরটাই মানে এখানে কালচারাল প্রোগ্রাম প্লাস এখানে ভোগ দেওয়া হয়। পুরো প্রায়- আপনাদের হ্যাঁ। এই মন্দির কমিটির এলাকা? হ্যাঁ হ্যাঁ, 10,000 লোক এখানে লাইন দিয়ে, প্লাস ওখানে সিনিয়র একটা সিটিজেনরা। ওখানে একটা স্থায়ী স্টেজ আছে দেখছি, হ্যাঁ, প্রোগ্রাম পার্মানেন্ট স্টেজ আছে কালচারাল প্রোগ্রামের জন্য। ইভেন এখানে সিনিয়র সিটিজেনদের বসিয়ে খাওয়া হয়, প্রায় মানে 2-3 হাজার সিনিয়র সিটিজেন বসে ভোগ খায়। আচ্ছা, এটা মেন মন্দির, এটা মেইন মন্দির, কালী মা মন্দির। কালী মন্দির। দেখি একটু দর্শক দেখিয়ে দিই, এটা তো দেখতে পেলেন। আচ্ছা, কালী মন্দির, কালী এদিক দিয়ে মন্দির। মুখটা দেখতে পাবে। হ্যাঁ, কালী মন্দির দর্শক দেখছেন। আচ্ছা, এটা মেন মন্দির একদিকে, আর এই সাইডে এইবার হচ্ছে শিব মন্দির, শিব মন্দির। কালী মন্দিরের একদিকে শিব মন্দির আছে আর একদিকে রাধাকৃষ্ণ মন্দির। ওকে দর্শক, যা আছে দেখাচ্ছি, শিব মন্দির, তাই তো? শিব মন্দির, এই হচ্ছে শিব মন্দির। শিবলিঙ্গ শীতকালের জন্য ঢাকা রাখা আছে আর কি, চাদর পরিয়ে রাখা হয়। আচ্ছা, কারণ লোকজন গিয়ে জল ঢেলে দেয় শীতের মাথায় ঠান্ডা লাগবে বলে, ওকে। আমরা শীতকালে চাদর জড়িয়ে রেখে দিই। তাহলে এই এত জায়গা, এগুলো কবে আপনাদের মানে এটা কবে কতদিন? বহু আমাদের 51 বছর পূর্ণ হলো। প্রচুর জায়গা, প্রচুর জায়গা। 51 বছর পূর্ণ হলো। হ্যাঁ। আর তো এখানে এমনি সব খরচ খরচা সব ভক্তদের পয়সায় আসে। আমাদের পুজোর সময় প্রায় 1 কোটির ওপরে আমাদের কালেকশন হয়। এমনি রোজকারের নিত্য কালেকশনও হয়, প্রণামী বাক্স আছে, প্লাস লোকজন ডোনেট করে। হ্যাঁ, এই কদিন আগে কেউ মানে 20 বস্তা চাল দিয়ে গেল। হ্যাঁ, প্রচুর ডোনার আছে, মানে ভক্তরাই চালায়। রাধাকৃষ্ণের মন্দিরটা দেখিয়ে দিই একবার। তো বিরাট আবেগ আছে না, প্রচন্ড প্রচন্ড, আর খুব জাগ্রত। আর দুর্গাপূজার সময় তাহলে প্রচুর নাকি? হ্যাঁ, ও দুর্গাপূজার সময় এখানে লাখ লোকের সমাবেশ হয়। ওকে, আমি একটু ওই আরামবাগ টিভির সাথে ইন্টারভিউতে আছি, আমি তোমাকে পরে কল করছি। ও কলকাতার থেকে এসছে, আমি পরে কল করছি। দর্শক দেখুন, রাধা কৃষ্ণের মন্দির, প্রতিমা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন কত বড় পরিকাঠামো, কত বড়। আপনাদের তো আরো ওখানে একটা আশ্রম আছে। আচ্ছা, এগুলো আমাদের জমি, এখানে বাগান সব। আচ্ছা, ফুল ফল সবজি সব তৈরি হয়। এটা আশ্রম? তো বালানন্দ আশ্রম, ওখানেও একটা মন্দির আছে আলাদা করে। আচ্ছা, এ তো মানে বিরাট সব পরিকাঠামো আপনাদের। ওকে, আশ্রম। তারপর তোমার গেস্ট হাউস দেখাবো, ক্যান্টিন দেখাবো। হ্যাঁ, গেস্ট হাউস মানে কি, যে কেউ থাকতে পারেন? আছে 26টা রুম আছে আমাদের, এসি আছে, নন এসি আছে, ডাবল বেডরুম আছে। সেটা কোন দিকে? এই চলো আমি দেখাচ্ছি। এইগুলো তো না, এগুলো ব্যাক সাইড। আমি চলো ওদিক দিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি আমি। আচ্ছা, আমি আর ওখানে যাচ্ছি না, এখানে গল্প করবো দুটো বরঞ্চ। ওদিক মানে দিয়ে এইগুলো হচ্ছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ক্যান্টিনার দরকার। এখানে ঠাকুর তৈরি হয় আমাদের। আচ্ছা, সারা বছরের দুর্গা, মানে এই পুরো এলাকার ঠাকুর এখান থেকে সাপ্লাই। ওইখানে ঠাকুরও তৈরি হয়? হ্যাঁ, এই যে আর এগুলো হচ্ছে আপনাদের গেস্ট হাউস তো? এগুলো সব গেস্ট হাউস। ভেরি গুড, বুঝেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা তো মানে ঘুরতে ঘুরতে তো হাঁপিয়ে গেলাম। তো বিরাট, আপনাদের যা জায়গা করেছেন, বিরাট পরিকাঠামো করেছেন। মানে এটা দিন দিন কি মেম্বারের সংখ্যা বাড়ছে? হ্যাঁ, দিন দিন মেম্বারের সংখ্যা বাড়ছে। মানে আমরা রেস্ট্রিক্ট করে রেখেছি 1,500-এ। তো এবছরে আমাদের ইচ্ছা আছে ওটা মেম্বারশিপটা বাড়ানো, তার কারণ পপুলেশন বাড়ছে, লোকজনের আগ্রহ বাড়ছে, ডিমান্ডও অনেক যে আমরা মেম্বার হতে চাই। কারণ এখানে মেম্বার হওয়ার সবাই একটা প্রেস্টিজিয়াস মানে করে। সিআর পার্কে কালী মন্দিরের মেম্বার হওয়া খুব মানে ক্রেজ আর কি মেম্বার হওয়ার জন্য। তো এবার চেষ্টা হচ্ছে জেনারেল বডি মিটিং এ আমরা ওটাকে রিভাইজড করবো, 1,500 থেকে বাড়িয়ে কিছু অন্তত আমরা বাড়াবো। আচ্ছা, কলকাতা থেকে কি আমাদের এমনি কেউ আসা যাওয়া করেন এখানে? হ্যাঁ, কলকাতার থেকে আর্টিস্টরা আসে পরিচিত। হ্যাঁ, এবং কদিন আগেই শুভেন্দু অধিকারী এসছিল। আচ্ছা, তারপরে অগ্নিমিত্রা পল এসছিল। এরকম বহু মানে ওখানকার রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা আছে, তার সাথে সাথে সাধারণ শিল্পী, দুর্গাপূজার সময় তো শিল্পীদের সমাগম হয় কলকাতার থেকে।
এছাড়া সারা বছর আসেন, সারা বছর আসে। ইভেন শুধু কলকাতা না, এখানে ফরেনার্সরা যে মাত্রা আসে অবাক লাগে। আমি বলছি যে আমাদের কালকে আমি গিয়েছিলাম করলবাগ, ওখানে তো সব পরিযায়ী শ্রমিক বা তাদের বসবাস, এখানে সব স্থায়ী নাকি? স্থায়ী শুধু না, এরা ওয়েল এস্টাবলিশড। এখানকার বেশিরভাগ লোকজনই, তাদের ছেলেমেয়েরা সব বিদেশে স্টেবল, আমেরিকা ইউরোপের নানান জায়গায় তারা স্টেবল। সব এডুকেটেড লোক, এখানে 90% ওয়েল এডুকেটেড লোক। আমি নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জালপুর ইউনিভার্সিটির। আচ্ছা। এরকম বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং তারা ওয়েল এস্টাবলিশড, এবং তারা সরকারি পদে ছিল বহু বড় বড়। হ্যাঁ, মানে ইন্দিরা গান্ধীর সময়ও তারা ইন্দিরা গান্ধীর মানে অ্যাডভাইজার হিসাবে ছিল। এরকম সরকারি পজিশনে এই জায়গাটার জন্মই হয়েছে ওইভাবে, যেহেতু তৎকালীন সময়ে বহু বাঙালি ওখান থেকে এসছিল, এবং তাদের গুণগত মানের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের বড় বড় পদে তারা পদাধিকারী লাভ করে। তখন তারা কংগ্রেস গভর্নমেন্টের কাছে বলে আমাদের একটা অভিবাসনের ব্যবস্থা করা হোক। তখন এই সমস্ত সারা চত্বর ফাঁকা ছিল, পাহাড়ি এলাকা ছিল। সেই হিসাবে চিত্তরঞ্জনের নামে, আমাদের প্রফেসর চিত্তরঞ্জন দাসের নামে এই এলাকাটা চিত্তরঞ্জন পার্ক তৈরি হয় প্রথম, এবং সবাই ওয়েল এস্টাবলিশড। আমি দিল্লিতে মানে বাঙালিদের এরকম একত্রে বসবাস আর কোথাও এরকম এতটা আছে ঘনবসতি? এতটা নেই, মানে এতটা নেই ইন দা সেন্স, মানে কোয়ালিটি ওয়াইজ আমি বলছি। এবং শুধু তাই না, এখানে প্রায় 10-12টা ডিফারেন্ট বাঙালি অর্গানাইজেশন আছে। ওকে। শুধু মন্দির না, চিত্তরঞ্জন ভবন রয়েছে, চিত্তরঞ্জন মেমোরিয়াল রয়েছে, বঙ্গীয় সমাজ রয়েছে, মহিলা সমিতি রয়েছে, এরকম ইপিডিপি রয়েছে, যারা ইস্ট বেঙ্গল ডিসপ্লেসড পার্সন হিসাবে যারা এসছে আর কি। হ্যাঁ, এই ধরনের নানান বাঙালি অর্গানাইজেশন রয়েছে, এবং তারাও খুব বৃহৎ আকারে, এরকম বড় বড় বিল্ডিং, বড় বড় অর্গানাইজেশন, খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনার আপনার বাংলায় কোথায় কানেকশন কোথায়? আমার বাংলায়, আমি পশ্চিম বাংলায় ঢাকুরিয়াতে থাকি, যাদবপুর ঢাকুরিয়া। হ্যাঁ, আমার নিজস্ব বাড়ি আছে ওখানে। এখানে তো ভালো আছেন, তাও আমি বলছি যে হয়তো কেজরিওয়াল সরকার সেই মধ্যে কাজ করছে না, কিন্তু তবুও দিল্লির সরকার আছে এখানে, অনেক কিছু দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা বেটার আছে। কিন্তু বাংলার কি খবর পান? বাংলার খবর তো খুব দুর্ভাগ্যজনক, মানে মানে অস্তিত্বের সংকটে ভুগছি আমরা। অস্তিত্বের সংকটে এই কারণে, আজকে সরস্বতী পুজোর একদিন আগে যে ঘটনা ঘটে গেল, সেটা ওখানকার হিন্দুদের অবস্থা প্রায় বাংলাদেশের হিন্দুদের অবস্থার সমতুল্য হয়ে দাঁড়িয়েছে। এ তো প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, সেই কারণে এটা খুব ভয়ের একটা ইন্ডিকেশন। এখন যদি হিন্দুরা একত্রিত হয়ে এর পাল্টা প্রতিরোধ, কারণ হিন্দুরা স্বাধীনতার পর থেকে খালি আঘাতই খেয়ে এসছে, কখনো ঘুরে প্রত্যাঘাত করেনি। সেই কারণে এখন সময় এসছে হিন্দুদের পাল্টা প্রত্যাঘাত করার। শুধু এই অন্যায়ের বিরুদ্ধে, এমন না যে কোনো ধর্মবিরোধী আন্দোলন নয়, কারণ হিন্দুরা বরাবরই সকল ধর্মের সমন্বয়ে, হিন্দু ধর্মটাই তাই যে সর্বধর্ম সমন্বয়, একমাত্র হিন্দু ধর্মই বলে যে সর্বধর্ম সমন্বয়। সেই কারণে সব ধর্মকে বাঁচিয়ে রাখতে গেল আজকে ইরাক বলুন, সিরিয়া বলুন, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তাদের নিজস্বতা নষ্ট করে ফেলছে, তারা নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলছে। এই কারণেই হিন্দুত্বর আজকে একটা বিশাল প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে সমস্ত ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য। একমাত্র হিন্দু ধর্মই সমস্ত ধর্মকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখতে পারে সহাবস্থানের মাধ্যমে। সেই কারণে আজকে পশ্চিম বাংলার সমস্ত হিন্দু জনগণকে বলবো যে তোমরা প্রতিরোধ করো, জেগে ওঠো, আর দেরি করো না। আর দেরি করলে পরে অন্য ধর্মটাও ধ্বংস হয়ে যাবে, হিন্দুত্বও ধ্বংস হয়ে যাবে। মানে হিন্দুত্ব ধ্বংস হওয়া মানে সমস্ত ধর্ম ধ্বংস হয়ে যাওয়া। তো মমতা ব্যানার্জিকে সরাতে পারছেন না কেন বাঙালিরা? মমতা ব্যানার্জিকে সরাতে পারছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে তার প্রশাসনিক অপব্যবহারের কারণ, যেটা এখানে কেজরিওয়াল করতে পারছে না। যেহেতু দিল্লি পুলিশটা আম আদমি হাতে নেই, সেই কারণে ওরা কিন্তু পারছে না। আজকে যদি দিল্লি পুলিশ আম আদমির কাছে থাকতো, তাহলে এখানেও হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গের মতন অবস্থা হতো। পশ্চিমবঙ্গে পুলিশ যদি একদিন নীরব থাকে, হিন্দুরা একদিনে মমতাকে সরিয়ে দিতে পারবে, একদিনে, বেশিক্ষণ সময় লাগবে না। আমরা রাজি আছি, আমরা এখান থেকে চলে যাব, এখানকার যত হিন্দু সবাই চলে যাব। আর এখানে বম টম পড়ছে না তো কালকে? না, এখানে ওই কনসেপ্টটাই নেই। তার কারণ হচ্ছে এখানে কনসেপ্টটা নেই জাস্ট বিকজ অফ দিল্লি পুলিশ, যেটা নাকি সেন্টারের আন্ডারে। এখানে পুলিশ খুব সক্রিয়, এখানে পুলিশ কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না। তারা নিউট্রাল পরিবেশটা সঠিক রাখার জন্য যা যা প্রয়োজনীয় তারা সঠিক পদক্ষেপ নেয়। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে চম্পক সেন। বাঙালি জিতাই থাকেন, এক কাজ পাশে বাংলায় কথা বললে মনে হয় ঘরের লোক, একসঙ্গে কথা বলছি। তো ভালো লাগলো, অনেক কিছু তথ্য পেলাম, এবং চিত্তরঞ্জন পার্ক যে এতটা সুন্দর মানে সাজানো গোছানো, না এলে হয়তো আমি বুঝতে পারতাম না। যাই হোক, দর্শক দেখলেন এই কালী মন্দির
চিত্তরঞ্জন পার্ক, এগুলো বিরাট একটা ব্যাপার। যারা আসেননি এলে দেখবেন, চত্বরটা ঘুরে দেখবেন। এবং বাঙালি গেস্ট হাউস আছে, কেউ গেস্ট যদি হাউস আছে, আসতে আচ্ছা চায় থাকতেও পারবেন, রেডি করে। ওটা একটু স্লাইড, একটু ওখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনটাও দেখাতে চাই তোমাকে। আর দেখাতে হবে না, এবার যে গেস্ট হাউসে যারা থাকবেন তারা এসে না, না, ওখানে ক্যান্টিনে যাবেন, ক্যান্টিনে একটু চলে বসে একটু চাটা যে খেয়ে আমরা আলাদা করে খেয়ে সে চা খাবো এখন, হুম। কিন্তু আপলোডটা দিতে হবে, নাহলে মানুষজন দেখবেন কি করে, টাইম ঠিক। চলে যাচ্ছে। ওকে দর্শক, যা দেখলেন শুনলেন, বলবেন আপনারা যারা দেখতে চান, দিল্লি কখনো এলে একটু ঘুরে যাবেন। পুরো বাঙালিয়ানা, পুরো বাঙালির পরিবেশ কিন্তু এখানে আপনারা পাবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।